আবার সেই গতানুগতিক যেটা মানে দলের সাফাই তাও গাওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতির পক্ষে যেভাবে সাফাই বিএনপি গিয়ে যাচ্ছে, তো প্রথম কথা হলো যে আপনি যেটা প্রশ্ন করলেন যে আমি ওটা দেখি নাই, তবে যদি হয়েও থাকে, দেখেন রবি ভাই যে কথাটা বললেন যে একটা রাষ্ট্র স্তম্ভগুলোকে উনি ব্যাখ্যা করছেন, ডেফিনিশন দিয়েছেন যে উনি যে রাষ্ট্রের ব্যাখ্যাগুলোর মধ্যে একটা দেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং দেশের জাতীয় সঙ্গীত, পতাকা, এই তিনটাকে উনি হাইলাইট করছেন। এর ভিতরে তিনটের ভিতরে একমাত্র জাতীয় সঙ্গীত পৃথিবীতে অনেক রাষ্ট্রে চেঞ্জ হয়েছে। ভূখণ্ড চেঞ্জ হয় না নর্মালি, ভূখণ্ড ঠিক থাকে, পতাকাও চেঞ্জ হয়, পতাকাও চেঞ্জ হয়। সুতরাং বিরোধী দলের যেটা একটা আপত্তি ছিল যে শ্রী শ্রী রবি ঠাকুরের লেখা এই বঙ্গভঙ্গের এই গানটাকে জাতীয় সঙ্গীত নিয়ে একটি আপত্তি করেছে। তারা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপত্তি তোলে নাই, এই গানটা চেঞ্জ করতে বলেছিল, এই সঙ্গীতটাকে চেঞ্জ করতে বলেছিল, এতটুকুই। তো সেটারই একটা দাবির প্রেক্ষিতে হয়তো আজকে সেরকম, যেহেতু বাংলাদেশ আজকে একটা নতুন বাংলাদেশ শুরু হয়েছে দীর্ঘ 17 বছর পর, যে একটা পার্লামেন্ট, প্রাণবন্ত পার্লামেন্ট আমরা দেখেছি, সেই পার্লামেন্টের স্বাভাবিকভাবে তাদের সেই পুরনো দাবি, এই দাবিটা শুধু বিরোধী দল না, অনেক জ্ঞানী গুণী মানে বুদ্ধিজীবী এবং শিক্ষক সমাজ তারাও এ ব্যাপারেও বক্তব্য দিয়েছে যে না, কোনো কিছু যে চেঞ্জ করা যাবে না, জাতীয় সঙ্গীত তো আর কোরআনের আয়াত না, বাইবেলও না, এটা চেঞ্জেবল, এটা হতেই পারে। শ্রী শ্রী রবি ঠাকুরের এই গান নিয়ে অনেক বিতর্ক আছে, এই সঙ্গীতের ব্যাপারে অনেক হিস্ট্রি আছে, সেই দৃষ্টিকোণ থেকে হয়তো সেটাই তারা বলতে পারে বলে আমি মনে করছি। যাই হোক, এটা হলো আপনার প্রশ্নের উত্তর। এবার আসি আপনার যেটা পয়েন্ট, সেটা হলো যে এই যে আজকে রাষ্ট্রপতিকে ভাষণ, যেটার ব্যাপারে বিরোধী দলের আমি দেখলাম খুব সুন্দর শুরু থেকেই তারা যে আজকে প্রথমে সংসদের যে সভাপতি নির্বাচিত হলো ডক্টর মোশাররফ হোসেন খন্দকার, ওনাকে সমর্থন দিলেন বিরোধী দলীয় এখানে উপনেতা ডাক্তার আব্দুল মাহমুদ তাহের, তারপরে স্পিকারকে ধন্যবাদ জানালেন, ডেপুটি স্পিকারকেও স্বাগত জানালেন, সবই খুব ভালোভাবে আগাচ্ছিল। যেটা কালকেও বা আগে থেকে আমরা শুনে আসছিলাম এবং আজকেও যেটা পার্লামেন্টে আমরা দেখলাম, সেটা হলো যে সেই রাষ্ট্রপতি উপস্থিতি এবং রাষ্ট্রপতির সংসদে ভাষণ, সংবিধানের 70 অনুচ্ছেদের এই ভাষণ, ঠিক আছে, সংবিধান এই সংবিধান নিয়েই তো কথা, এই সংবিধানের এই মারপেচ নিয়ে গত কয়দিন ধরে আলোচনা চলছে যে আমরা জুলাই সনদ, এই জুলাই সনদের মাধ্যমে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে। এই সালাউদ্দিন সাহেবের ওনার একটা কথা সবসময় যে আমরা সংবিধানের বাইরে যাব না। আজকেও বেগম খালেদা জিয়ার দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তার বক্তব্যে খালেদা জিয়ার অবদানের কথা বলছেন, তাহলে বেগম খালেদা জিয়ার সেই কথাটা কি সালাউদ্দিন সাহেবরা একেবারেই সেই আস্থা করে নিক্ষেপ করে দিলেন, যে কথাটা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। আর সেই সালাউদ্দিন সাহেবরা এখন কি করছে, সেই সংবিধানকে তারা বুকে আগলাই নিয়ে সেই ফেসিবাদের সংবিধান, যে সংবিধান দিয়ে 17 বছর জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ভোটের তোয়াক্কা না করে একটার পর একটা সরকার গঠন করে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সংবিধানকে উনি এত ভালোবাসেন কেন, এত এই সংবিধানের প্রতি ওনার মায়া মহব্বত কেন, ওনার নেতৃত্ব এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন, কারণ সংবিধানের দোহাই দিয়ে দিয়ে বারবার ফেসিস্ট এদেশের জনগণের এগেনস্টে সে বারবার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই সংবিধানের দোহাই দেওয়াটা একদমই মানানসই না, এটা যুক্তিযুক্ত না। এই জন্য উনি এই যে শুরু থেকে সংবিধানের কথা বলে এসে আজকেও এই ফেসিস্টের মানে সহযোগী এবং রাজসাক্ষী এই প্রেসিডেন্ট, তাকে সংসদে বক্তব্য না দিলে, আচ্ছা দেশের আপনি আপা একটা জিনিস বলেন, দেশের একটা প্রধানমন্ত্রী পদ তো সাংবিধানিক পদ, এত বড় একটা দায়িত্বশীল ব্যক্তি, নির্বাহী বিভাগের প্রধান, গোটা রাষ্ট্র যাকে ঘিরে পরিচালিত হয়, সেই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তো রাষ্ট্রের কোথায় সংকটে পড়েছিল, রাষ্ট্র কি অচল হয়ে গেছিল না বন্ধ হয়েছিল, 3 দিন এদেশে সরকার ছিল না, তো রাষ্ট্র কি ওই 3 দিন চলে নাই, ওই 3 দিন কি এদেশের মানুষ খায় নাই, ঘুমায় নাই, ওই 3 দিন কি এদেশের মানে কোনো কিছু ইয়া ছিল, প্রশাসন সবই তো কম বেশি চলেছে, তাহলে রাষ্ট্রপতিকে ছাড়া একেবারে চলবেই না, রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদে বক্তব্য না দিলে কি সংকট হবে সংবিধানে, ওরকম আমি ওটা পড়েছি, এত কঠিন করে কিছু বলা নেই আপা, যে এটা আপনার কি মনে হয় না যে সেটা না হয় ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে যে এগুলা বলানো হলো বা রাষ্ট্রপতি যে বললো আওয়ামী লীগের কথা, সেই আওয়ামী লীগেরই একজন হয়ে উনি এগুলা বললেন, তো সেটা কি বিএনপির সার্থকতা না যে সংসদে দাঁড়িয়ে এগুলা বলানো হয়েছে ওনাকে দিয়ে? এটা সার্থকতা
আমি খুব একটা পাই না। আমি বরং এটার মধ্যে এই রাষ্ট্রপতির দিশেরিতেই পাচ্ছি। যে উনি এক মুখে জয় বাংলা, আর এক মুখে বাংলাদেশ জিন্দাবাদ। মানে এত কথা বলতে পারে, মাশাআল্লাহ দিলে। আমাদের এই মহামান্য আল্লাহ ওনাকে হায়দারাজ করুক, আরো মনে হয় অনেক শুনতে পাবো। উনি কয়দিন আগেই, আপনি একটা জিনিস আবার মনে করাই দিই, দেখেন দলীয় সরকারের অধীনে প্রেসিডেন্ট হলেই যে শুধু দলের গুণগান গাইবে, রবি ভাইকে মনে করাই দিচ্ছি। রবি ভাই যখন 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার ছিল, যখন বিএনপির জোট সরকারের সময় প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, তিনি দলীয় সরকার ছিল, তিনি কি সেই সংকটকালে বারবার বিভিন্ন শ্রেণী পেশার সাথে উনি মত বিনিময় করে উনি কি দেশটাকে ঠিক করার জন্য, বিরোধী মতকে ম্যানেজ করার জন্য 2-3 বার তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করে নাই? ওনার কি এই উদ্যোগ আমরা চোখে পড়ে নাই আমাদের? রবি ভাই, আপনি কি ভুলে গেছেন সেই ইয়াজউদ্দিন সাহেব কত চেষ্টা করেছে? শেষ পর্যন্ত অন-11 সরকার আসছিল ওনার, কিন্তু ওনার চেষ্টায় কমতি ছিল না। তাহলে এই বর্তমান প্রেসিডেন্টের এই যে হাসিনার ফেসিবাদী আচরণের বিপক্ষে কি পদক্ষেপ ছিল একটা বলেন। ওনার জন্য যে আপনারা এত সাফাই গাইছেন ভাই, মানে আমাদের কোনো অসুবিধা ছিল না রবি ভাই, যে গান অসুবিধা নাই, কিন্তু উনি একটা এক্সাম্পল তৈরি করতে পারতেন, ছোট্ট করে হলো উনি বঙ্গভবনে একদিন ডাকতে পারতেন বিরোধী মতকে, এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বসতে পারতেন ওই সময় আন্দোলনের শুরুতে। উনি কোনো পদক্ষেপ নেই। উনি তো ওই যে সেই পাস হয়ে সালাম করা প্রেসিডেন্ট, উনি তো সেই পাশে, উনি কি করে এটা করবে? ভাই শুনেন ভাই, একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, একটু ইন্টারাপ্ট করি না জাহাঙ্গীর, সে ইন্টারাপ্ট করি। শুনেন, সেদিন বঙ্গভবনে প্রথম দৌড়াইয়ে গেছিল আমাদের ছাত্র প্রতিনিধিরা, এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, এবং সেখানে চা খেয়েছে, কফি খেয়েছে, সেখানে একটা সংসদ বানাইছে, সরকার বানাইছে, সবকিছু আপনাদের জন্য যায়। বিএনপি করলে সেখানে না যায়। এইগুলি বলে উনি না ভাই, রবি ভাই উনি অপরাধ স্বীকার করতো, আমি মেনে নিতাম। আপনাকে আমি ভুল করছি বক্তব্য হচ্ছে না, না না না, উনি তো অপরাধ করছেন। না অবশ্যই তো উনি অপরাধী বলে বলা হচ্ছে, অবশ্যই তো। আরে ভাই, আমি বললি আপনি অসুন্দর ক্ষমা, এটা হলো এক চ্যাপ্টার, আর আমি আপনার বাসায় গেলাম, চা খাইলাম, সেটা হলো আরেক চ্যাপ্টার। সেটা ক্ষমার লোকে কি আছে? আপনি একটার মধ্যে আরেকটা আপনি গেলেন কেন? আরে আপনি যাবেন কেন তার বাড়িতে? তার বাড়িতে যাবেন কেন? তখন তো সুযোগ ছিল না যাওয়ার, শতবার সুযোগ। আচ্ছা আচ্ছা, আপনি তো গেছেন। এটার উত্তরটা আমি দিচ্ছি, এইটার উত্তরটা আমার মনে আপনি জানেন, আমি মনে করে দিচ্ছি। এই যে 2-3 দিন গেল সরকার গঠন করার ক্ষেত্রে, রাষ্ট্রপতির বা অধীনে শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার কেন হলো, এই হিস্টোরি কি আমরা তখনকার বিপ্লবীদের মুখে আমরা শুনি নাই? পরবর্তীতে যে তখন বিএনপির বর্তমান চেয়ারম্যান, তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে কি এই আন্দোলনকারীরা যোগাযোগ করে নাই? ফখরুল সাহেবের সাথে আলাদা, তারা সবাই এক ব্যাপারে, এবং বর্তমান সেনাপ্রধান সবাই এক ব্যাপারে ছিল যে না, এই ইন্টারিম গভর্নমেন্ট হবে, কোন রকমই